১৯৮৯ সাল জাপানের শিনকানসেন বুলেট ট্রেন তখন বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর একটি। ঘণ্টায় প্রায় ১৭০ মাইল গতিতে ছুটে চলত। কিন্তু একটা বড় সমস্যা ছিল। প্রতিবার যখন ট্রেন কোনো টানেল থেকে বের হতো তখন ভয়ঙ্কর এক শব্দ তৈরি হতো। কারণ ট্রেনটি টানেলের ভেতরে ঢুকে সামনে জমে থাকা বাতাসকে প্রচণ্ড চাপে ঠেলে দিত। এই চাপযুক্ত বাতাস টানেলের মুখ দিয়ে বের হতো এক ধরনের সনিক বুম তৈরি করে, যার শব্দ শোনা যেত প্রায় ৪০০ মিটার দূর থেকেও। ঘনবসতিপূর্ণ এলাকায় এটা ছিল মারাত্মক সমস্যা। তাই একটি ইঞ্জিনিয়ারিং টিমকে দায়িত্ব দেওয়া হলো আরও নীরব, দ্রুত এবং কার্যকর ট্রেন ডিজাইন করার। আর সেই টিমের সবচেয়ে বড় শক্তি ছিলেন একজন মানুষ, এইজি নাকাতসু, যিনি একই সঙ্গে ছিলেন একজন পাখিপ্রেমী। নতুন বুলেট ট্রেনের ডিজাইনে প্রকৃতি হয়ে উঠল অনুপ্রেরণা। প্যাঁচা অনুপ্রাণিত করল প্যান্টোগ্রাফের ডিজাইনকে, যে অংশটি ট্রেনকে ওপরের বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করে। প্যাঁচার পালকের বিশেষ গঠন তাকে নিঃশব্দে উড়তে সাহায্য করে। ঠিক সেই একই ধারণা ব্যবহার করে ট্রেনের শব্দ অনেকটাই কমিয়ে আনা হলো। এরপর আসে অ্যাডেলি পেঙ্গুইন। এর মসৃণ শরীর পানিতে খুব কম বাধাই চলতে পারে। এই গঠন অনুপ্রাণিত করল ট্রেনের প্যান্টোগ্রাফের সাপোর্টিং শ্যাফটকে, যাতে বাতাসের প্রতিরোধ কমে। কিন্তু সবচেয়ে বড় অনুপ্রেরণা এসেছিল এক ছোট পাখি থেকে, কিংফিশার। কিংফিশার পানিতে ঝাঁপ দিয়েও প্রায় কোনো ছিটা তৈরি করে না। এর ঠোঁটের বিশেষ আকৃতি বাতাস ও পানির চাপ ধীরে ছড়িয়ে দেয়। নাকাতসু সেই আকৃতি ট্রেনের নাকে ব্যবহার করেন। পরীক্ষায় দেখা গেল কিংফিশারের ঠোঁটের মতো ডিজাইনই সবচেয়ে নীরব। ১৯৯৭ সালে নতুন ট্রেন চালু হয়, যা ছিল 10% দ্রুত, 15% কম বিদ্যুৎ ব্যবহারকারী এবং শব্দসীমার ভেতরে। একটি প্যাঁচার ডানা, একটি পেঙ্গুইনের শরীর আর একটি কিংফিশারের ঠোঁট, এই তিনটিই বদলে দিল আধুনিক ট্রেনের ইতিহাস। এই ধরনের ডিজাইনের একটি নাম আছে বায়োমিমিক্রি। এই কথাগুলো বলছিলেন জেনিন বেনিয়াস। ১৯৯৭ সালেই জেনিন বেনিয়াস লেখেন বায়োমিমিক্রি নামের বইটি, যেখানে তিনি দেখান প্রকৃতি কিভাবে কম্পিউটিং, শক্তি আর চিকিৎসা বিজ্ঞানে অনুপ্রেরণা দিতে পারে। গেকোর মতো লেগে থাকা, কোষের মতো হিসাব করা, এমনকি বনভিত্তিক ইকোসিস্টেমের মতো ব্যবসা পরিচালনা করা। তিনি বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করেছেন। প্রেয়ারি ডগের গর্ত দেখে বায়ু চলাচলের ব্যবস্থা তৈরি, হাঙরের চামড়া নকল করে ব্যাকটেরিয়া প্রতিরোধী দেওয়াল আর মাছের ঝাঁকের মতো সাজানো উইন্ড টারবাইন ডিজাইন করতে। বেনিয়াস বলেন, আজকের ডিজাইনাররা সাধারণত অন্য মানুষের বানানো জিনিস দেখেই অনুপ্রাণিত হন, ম্যাগাজিন, পোস্টার, ইন্সপিরেশন বোর্ড, কিন্তু খুব কম মানুষ প্রকৃতির দিকে তাকান। তার ধারণা ছিল সহজ: ডিজাইন টেবিলে একজন জীববিজ্ঞানী থাকা উচিত। প্রকৃতি থেকে শেখার ৩টি উপায় আছে। ১. আকৃতি নকল করা, যেমন লোটাস পাতার মতো স্বয়ংক্রিয় পরিষ্কার পৃষ্ঠ। ২. প্রক্রিয়া নকল করা, যেমন পিঁপড়েদের যোগাযোগ ব্যবস্থা। এই ধারণাগুলো আজ ব্যবহার হচ্ছে স্বয়ংক্রিয় গাড়ির সফটওয়্যারে। ৩. পুরো ইকোসিস্টেম নকল করা, আজ যাকে বলা হচ্ছে সার্কুলার ইকোনমি, যেখানে কোনো কিছুই ফেলে দেওয়া হয় না, সব কিছুরই নতুন ব্যবহার আছে। প্রকৃতি এটা নিখুঁতভাবে করে। বনের মাটিতে পড়ে থাকা একটি গাছ ছত্রাক খায়, ইঁদুর খায়, তারপর বাজ পাখি। একই উপাদান বারবার নতুন রূপে ফিরে আসে। যদি আমাদের শহরগুলো এভাবে কাজ করত, তাহলেই হতো প্রকৃতির মতো। বায়োমিমিক্রির চূড়ান্ত লক্ষ্য এমন পণ্য ও শহর তৈরি করা, যেগুলো কার্যকারিতায় প্রকৃতি থেকে আলাদা নয়। কারণ জীবন পৃথিবীতে আছে প্রায় ৩.৮ বিলিয়ন বছর ধরে। এটা বিশাল এক গবেষণাগার।